সুপ্রিয় শ্রোতা, আমি বসন্ত। আজ একটা দাদুর গল্প শোনাচ্ছি। চুলার পাশে বসে আমরা চা খাচ্ছিলাম, আর দাদু এক মনে আগুনে কাঠ দিচ্ছিলেন। বাইরের আকাশে পূর্ণিমার আলো, হলদে আর কুয়াশায় ঢাকা থাকা। হঠাৎ দাদু বললেন, তোমরা পদ্মার কথা তো জানো, কিন্তু জানো না পদ্মার বুকেও কারা বাস করে। আমরা থমকে গেলাম। দাদু মৃদু গলায় বললেন, আমি একবার গিয়েছিলাম মেঘনা ঘাটের উপরে একটা কাজের খোঁজে। নদীর ধারে একটা গ্রাম, গোয়ালপুর। পাট বোঝাই নৌকা বইতো সারাদিন, কিন্তু রাত হতেই এক অদ্ভুত শূন্যতা নেমে আসতো চরে। আর ঠিক পূর্ণিমার রাতে মাঝিরা কেউ নদীতে নামে না। কেন? আমরা জিজ্ঞেস করলাম। দাদু কাঁধ উঁচু করে বললেন, কারণ সেই রাতে নৌকা নামে স্রোতের বিপরীতে। আমি নিজে যেদিন ঘটনাটা দেখেছি সেটা ছিল আশ্বিন মাসের এক পূর্ণিমা। চাঁদের আলোয় নদী তখন রূপোর মতো ঝলমল করছিল, অথচ বাতাস ছিল না এক ফোঁটা। ঘাটে বসে একটা বুড়ো মাঝি, নাম ছিল বলাই, চুপচাপ পান খাচ্ছিল। আমি বললাম, আজ নদীতে নামবেন না? সে মাথা নাড়ল, বলল, আজকে পদ্মায় যারা নামে তারা ফেরে না, আর যারা ফেরে তারা আর আগের মতো থাকে না। রাত তখন প্রায় 11:15। আমার ঘুম আসছিল না। ঘর ছেড়ে বেরিয়ে এলাম নদীর ধার ঘেঁষে। তখনই দেখলাম দূর স্রোতের বিপরীতে একটানা এগিয়ে যাচ্ছে একটা নৌকা। চালককে দেখা যাচ্ছে না, কিন্তু নৌকার মধ্যে বসে আছে 3 জন, মুখ ঢাকা সাদা কাপড়ে। তাদের দিক থেকে আসছে এক রাশ চাপা গুঞ্জন, যেন কেউ আমার নাম ধরে ডাকছে, আমার নিজের নাম। রফিক, রফিক। আমি অবাক, আমি তো কাউকে বলিনি আমার নাম। বুক ধক ধক করতে লাগলো। আবার ভেসে এলো ডাক, রফিক। ঠিক তখনই দাদু আমাদের দিকে তাকিয়ে থামলেন। এই রফিকটা আমি ছিলাম। তিনি বললেন, সেই রাতে আমি পদ্মার ঘাটে নামার কথা চিন্তা করে ভুল করেছিলাম। আর তারপর আমি নদীর বুকে যা দেখেছিলাম সেটা চোখ বন্ধ করলেও মনে হয় আমি আবার সেখানে দাঁড়িয়ে। পদ্মা নদীকে আমি সবসময় এক ধরনের বিশাল আর সৌন্দর্য প্রতীক ভাবতাম, কিন্তু সেদিন সেই নদীকে দেখেছিলাম সম্পূর্ণ অন্যরকম ভাবে। একটা জীবন্ত শরীরের মতো, নিঃশ্বাস নিচ্ছে, চোখে কিছু একটা লুকিয়ে রাখছে। নৌকাটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। রূপোলি আলোয় স্নান করা নদীর বুক চিরে সেটা আসছিল, কিন্তু স্রোতের বিপরীতে। যেখানে অন্য সব নৌকা পিছলে যায়, সেখানে সেটা এগিয়ে আসছে, ধীরে, নিঃশব্দে। প্রথম ভেবেছিলাম হয়তো কেউ জিনিসপত্র নিয়ে আসছে, হয়তো বাতাসের চাপে সামান্য ভেসে যাচ্ছে, কিন্তু না। চোখে পড়ে গেল নৌকার মাঝে বসে থাকা 3টি অবয়ব। একজন সামনের দিকে, বাকি 2জন পিছনে মুখ করে বসে। তাদের কারো মুখ দেখা যাচ্ছিল না, তবে যেটা দেখতে পাচ্ছিলাম, তারা নড়ছে না, একটুও না। বসে আছে নিষ্পন্দ, নিষ্পদ, নিঃশব্দ। ঠিক তখনই শব্দটা আবার এলো, রফিক। এইবার যেন নদীর বুক থেকেই ডাকটা এলো। আমি কেঁপে উঠলাম। আমার নাম কে জানলো এখানে? আমি তো নতুন এসেছি এই অঞ্চলে, আমার পরিচিত কেউ নেই। চারপাশে তাকালাম, কেউ নেই, কেবল পদ্মার জলে ঢেউ। কিন্তু সেই ঢেউয়ে যেন লুকিয়ে আছে ভয়, আছে লুকিয়ে কান্না, আর নাম ধরে ডাকার এক অদ্ভুত ব্যাকুলতা। আমি আর দাঁড়াতে পারছিলাম না, পিছনে হাঁটা শুরু করলাম। তখনই আমি শুনতে পেলাম পিছন থেকে আসা একটা গলা, তুমি নামবে না ওদের কাছে? তুমি তো ডাক শুনেছ। ঘুরে তাকালাম, কেউ নেই, শুধু একটা ছায়া দাঁড়িয়েছিল নদীর চরে, গাছের নিচে। আমি স্পষ্ট দেখতে পেলাম না, তবু বুঝলাম সেটা মানুষ নয়। সে একটা নদীর দিকে তাকিয়েছিল, আর তার মুখ যেন চাঁদের আলোয় অন্ধকার। আমি দৌড়ে চলে এলাম বলাই বাঁঝির কুঁড়ে ঘরে। দরজায় ধাক্কা দিতে দিতে চিৎকার করে উঠলাম, ওরা কে? আমার নাম জানলো কি করে? বলাই দরজাটা খুলে দাঁড়ালো, চোখে ঘুম আর ভয়ের ছাপ একসাথে। সে ধীরে ধীরে বলল, ওরা ফেরে না রফিক, ওরা ডাকে। যারা একবার জলে ডুবে হারিয়ে যায়,
তারা জলের গভীর থেকে নাম ধরে ডাকে, কারণ ওরা চায় কেউ তাদের জায়গাটায় যাক, কেউ ওদের জায়গাটা নিক। আমি সেই রাতে আর ঘুমোতে পারিনি। নৌকার ডাক, ছায়ার মুখ আর সেই তির্যক স্রোত সব মিলে এক ধরনের অস্বস্তি ছড়িয়েছিল আমার বুকের ভেতর। সকালে যখন সূর্য উঠল, আমি নদীর দিকে গেলাম। নদী ছিল শান্ত, যেন কিছুই ঘটেনি। কিন্তু ঠিক যেখানে আমি দাঁড়িয়েছিলাম আগের রাতে, সেখানে কাদার উপর পড়েছিল ৩ জোড়া পায়ের ছাপ। ৩ জন নামেনি। তারা এসেছে, তারা আবার আসবে। সকালটা স্বাভাবিক রকম শান্ত ছিল, যেন রাতের সব শব্দ নদী নিজের মধ্যে গিলে ফেলেছে। কিন্তু সেই শান্তির মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি ছিল। আমি জানতাম কিছু একটা রেখে গেছে তারা। আমি দাঁড়িয়েছিলাম নদীর ঠিক তীরে, যেখানে আগের রাতে দাঁড়িয়ে সেই স্রোতের বিপরীতে আসা নৌকাটা দেখেছিলাম। মাটি এখনো ভেজা, এবং সবচেয়ে অদ্ভুত জিনিস ছিল সেই ৩ জোড়া পায়ের ছাপ, যেন ঠিক তখনকার, যেমনটা কেউ হেঁটে হেঁটে গিয়েছিল মাত্র ৫ মিনিট আগে। ৩টি পায়ের ছাপ, আর চতুর্থটি কোথাও নেই। এমনভাবে যেন কেউ শুধু পথ দেখিয়ে নিয়ে উধাও হয়ে গেছে। আমি পা বাড়ালাম জলের দিকে। পদ্মার জল তখন পরিষ্কার, ঘোলা নয়। কিন্তু সেই পরিষ্কার জলের মধ্যেও আমি একটা কিছু দেখতে পেলাম। প্রথমে মনে হলো নদীর তলায় পাথর, কিন্তু না, ওটা চোখ ছিল যেন, একজোড়া স্থির চোখ, নদীর নিচ থেকে তাকিয়ে আছে আমার দিকে। আমি হঠাৎ পিছিয়ে এলাম। চোখ দুটো জলের কাঁপুনিতে মিলিয়ে গেল, কিন্তু সেই অনুভূতি মিলল না। কেউ ঠিক তাকিয়ে আছে, দেখছে। দুপুরের দিকে গোয়ালপুর বাজারে গেলাম। দোকানে বসা একজন বলল, কাল রাতে কেউ নৌকা দেখেছে নাকি? আমি চুপ করে রইলাম। তখন পাশ থেকে একজন বৃদ্ধ বললেন, ওরা এসেছিল? আমি বললাম, আপনারা জানেন? বৃদ্ধ বলল, হ্যাঁ, প্রতি পূর্ণিমায় ওরা ফেরায়। পদ্মায় যারা হঠাৎ ডুবে যায়, মৃতদেহ পাওয়া যায় না, আর যারা কথা শেষ করতে পারেনি, তারা সব নৌকায় চড়ে ফিরে আসবে। আমি বললাম, তবে কি তারা আমাকে কিছু বলতে চায়? বৃদ্ধ চুপচাপ আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি শুনেছো শুধু ডাক, নাকি মুখও দেখেছো জলে? আমি মাথা নিচু করলাম। তিনি কাঁপা কণ্ঠে বললেন, তবে সাবধান থেকো। যার মুখ তুমি একবার দেখেছ, সে চায় তোমার মুখও একদিন জলের নিচে দেখা যাক। সেই রাতের পর আমি নদীর ধারে একা যাই না। কারণ আমি জানি নদী সবকিছু ফিরিয়ে দেয় না, কিন্তু কিছু কিছু মুখ রেখে দেয় নিজের গহীনে। আর কখনো কখনো তারা জলের ঢেউয়ের ছায়ায় আবার উঠে আসে, চোখে প্রশ্ন নিয়ে, ঠোঁটে নাম নিয়ে। তোমার নাম। দাদু এই পর্যন্ত বলতেই আমরা নীরব। ঘরের বাতাসটা যেন হঠাৎ ভারী হয়ে উঠেছে। চুলার আগুন নিভু নিভু, আর বাইরে পূর্ণিমার আলোয় আমাদের জানলায় ছায়াও কেমন যেন টানা লম্বা লাগছে। পেছনে তাকিও না, দাদু আবার বললেন, গলা একেবারে নিচু। পদ্মার ধার দিয়ে হেঁটে গেলে মাঝে মাঝে কারা যেন পেছন থেকে হাঁটার আওয়াজ দেয়। আবার মাঝে মাঝে ডাক, চেনা কারো গলার মতো। শুধু যারা পেছনে তাকায়, তাদের আর কেউ চেনে না। ঘটনাটা ঘটেছিল সেই পরের পূর্ণিমায়। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম গ্রাম ছেড়ে চলে যাব। তবে যাওয়ার আগের রাতটা, একটা শেষবারের মতো নদীর ধারে দাঁড়িয়ে থাকা, নিজেকে বোঝানো যে ওসব ছিল কল্পনা। কিন্তু পদ্মা জানে কে কি ভাবছে। রাত প্রায় 12টা। আমি নদীর ধারে দাঁড়িয়েছিলাম, একবার, শেষবার সবকিছু দেখে নেওয়ার জন্য। চারপাশ নিঃশব্দ, কিন্তু হঠাৎ নদীর দিক থেকে সেই শব্দটা এলো, পদ্মার বুকে নৌকার কাঠের চাপ চাপ আওয়াজ। আমি চোখ মেলে দেখলাম, আবার সেই একই নৌকা, স্রোতের বিপরীতে মসৃণ ভাবে ভেসে আসছে। এবার নৌকায় শুধু একজন, সে একা বসেছিল। সাদা কাপড়ে মোড়া মুখ, 2 হাত কোলে রাখা। সে না তাকালো, না নড়লো। শুধু আমার মনে হলো সে ঠিক আমার পেছনে আছে। কানে এলো সেই গলা, রফিক।
রফিক, ফিরে এসো। আমি দাঁড়িয়েছিলাম, ঠান্ডা ঘাম গায়ে। তারপর পিছন থেকে আবার সেই ডাক। এবার গলাটা আমার মায়ের মতো শোনালো, রফিক বাবা। আমার পা কেঁপে উঠল, চোখে জল চলে আসছিল। আমি জানতাম মা এখানে নেই, তবু ডাকটা এমন এমন বাস্তব। আমি ঠিক করলাম আমি ফিরে তাকাবো না, আমি পিছিয়ে যাব। এক পা, দুই পা, কিন্তু তৃতীয় পায়ে হঠাৎ কানে এলো একদম নতুন গলা, এই নামটা নিয়ে তোদের ডাকবো যতদিন না কেউ ফিরে তাকায়। আমি পড়ে গেলাম, হাত কাদায়, চোখ কাঁপছে, বুক ধড়ফড়। আমি তাকালাম ওপরে, আকাশে চাঁদ ঢেকে গেছে, নদীর ঢেউ যেন অস্থির, আর সেই নৌকাটা এবার চলে যাচ্ছে। কিন্তু যেতে যেতে নৌকার মাঝখানে বসা অবয়বটা মুখ তুলল। আমি স্পষ্ট দেখলাম আমার মুখ। আমি তখন মাটিতে পড়ে, হাত পা কাদায় ভিজে, নিঃশ্বাস আটকে গিয়েছিল। নদীর দিকে তাকিয়ে আমি থমকে গেলাম, কারণ যেটা আমি দেখলাম তা একবার দেখা মানে সারা জীবন মনে গেঁথে যাওয়া। নৌকার মধ্যে যেটা বসেছিল তার মুখ আমার মতোই, না, ঠিক আয়নার প্রতিচ্ছবি নয়। ওর চোখে ছিল শূন্যতা, ঠোঁটে ছিল একটা অলৌকিক অঙ্গভঙ্গি, আর গলার কাছটা যেন অদ্ভুতভাবে ছেঁড়া ছেঁড়া। ওর মুখে কোনো শব্দ ছিল না, কিন্তু গলা আমারই। যখন সে আবার বলল, রফিক, আমি বুঝে গেলাম ও আমার কণ্ঠস্বর ধার করেছে। যখন মানুষ মরে যায় তখন তার কণ্ঠ মিলিয়ে যায়, কিন্তু যারা মাঝপথে থেমে যায়, যারা জলে ডুবে যায় কোনো আকুল প্রশ্নের উত্তর ছাড়াই, তারা কারো গলা ধার নেয়। যার নাম তারা জানে, যার কাছে কিছু চেয়েছিল, বা যারা একদিন তাকিয়ে দেখে ফেলেছিল। তাদের নিজের গলার ডাকে নিজের গলা তাদের থাকে না, তাদের ডাকে অন্যের গলা জুড়ে বসে। আর সেই গলাটা শুনলে নিজের গলাটাও যেন কেঁপে ওঠে। আমি জানতাম এই ডাক আমি এড়াতে পারবো না। পদ্মার সেই গভীর স্রোতের নিচে কিছু একটা আমার নাম ধরে টেনে নিয়ে যাচ্ছে। আমি উঠে দাঁড়ালাম, দৌড়ে ফিরে এলাম বলাই মাঝির ঘরে। ও তখন চুপচাপ বসে চা খাচ্ছিল। আমার মুখ দেখে কিছু না বলে শুধু জিজ্ঞেস করলো, দেখেছো না শুনেছো? আমি বললাম, দুটোই। বলাই এবার মাথা নিচু করে বলল, তাহলে তো সময় শুরু হলো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিসের সময়? সে বলল, ওরা প্রথমে ডাকবে, তারপর গলা নেবে, তারপর শরীর, আর শেষে তোমার নামটাই হবে পরের নৌকার মুখ। সে রাতে আমি দরজা বন্ধ করে শুয়ে পড়েছিলাম, কিন্তু ঠিক রাত ৩টা বেজে ১৭ মিনিট আমার জানালার পাশে দাঁড়িয়ে কেউ আমাকে না আমার নিজের গলায় যেন ডাকছে, রফিক। আমি বুঝলাম এই ডাক আর পদ্মা নদীর স্রোতের বাইরের নয়, এই ডাক আমার মধ্যে ঢুকে গেছে। রাত তখন গভীর, আমি চোখ বন্ধ করেও জানালার পাশে দাঁড়িয়ে থাকা ছায়াটাকে দেখতে পাচ্ছিলাম। তার গলার আওয়াজ শুধু বাইরে থেকে নয়, এখন যেন আমার বুকের ভিতর থেকেও ভেসে আসছিল, রফিক, সময় হয়েছে, ওঠো। আমি চেষ্টা করছিলাম ভাবার, এইসব কি আমার কল্পনা? তবে বুকের মধ্যে যে শীতলতা জমেছিল তার কল্পনার মতো লাগছিল না। এটা ছিল শ্বাস আটকে থাকার মতো বাস্তব, যেন কেউ সত্যি আমার নাম ছুঁয়ে যাচ্ছে। সকালবেলা বলাই মাঝিকে খুঁজে পাইনি। তার কুঁড়ে ঘরের দরজা খোলা, চার পাত্র পড়ে আছে, ভেতরে কেউ নেই। স্থানীয়রা বলল ভোরে নাকি ঘাটে গিয়েছিল, তারপর আর ফেরেনি। আমি নদীর দিকে গেলাম। ঘাটে গিয়ে যেটা দেখলাম সেটা বুক কাঁপিয়ে দিল। পানির ধারে পড়ে আছে বলাইয়ের ছেঁড়া গামছা, আর কাদার উপর পায়ের ছাপ। এক জোড়া না, ৩ জোড়া। ৩টি ছায়া যেন তাকে নিয়ে গিয়েছিল, অথচ
কেউ বলাইকে ডাকেনি। তবে সে গিয়েছিল নৌকায় উঠে, একা, চুপচাপ। সেদিন রাতে আমি আবার জানলার ধারে দাঁড়ালাম। এবার আমি অপেক্ষা করছিলাম, কারণ আমি জানতাম ডাকের পালা এবার আমার। আর পদ্মার নৌকোগুলো কখনো আসতে ভুল করে না। রাত প্রায় 2টা। বাইরে চাঁদের আলো, আর সেই আলোয় নদীর বুক সাদা করে ঝলমল করছে। নৌকা আসে ধীরে ধীরে, একটুও শব্দ না করে। নৌকার উপরে পারে কেউ নেই, একেবারে খালি। কিন্তু আমার জানলার নিচে ভেসে উঠল একটা ছায়া, যেটা আমারই মাপের, আমারই মাথা, আমারই হাঁটা, কিন্তু মুখ নেই। কেউ যেন বলল, তুই না এলেও হবে, আমরা তোর ছায়া নিয়ে যাব। আমি দৌড়ে দরজা বন্ধ করলাম। ঘরের ভেতরে নিজের প্রতিচ্ছবি আর আমার মতো হয়ে উঠছে না। আয়নায় মুখ অস্পষ্ট, আমার গলাও কেমন যেন বদলে যাচ্ছে, ডাকলেই ফিরে আসে না। দাদু থেমে গেলেন, চুপ করে আমাদের দিকে তাকিয়ে বললেন, নৌকায় উঠতে হয় একা, কিন্তু নামতে হলে কারো নাম দরকার হয়। আমার তখন ঘুম নেই, দিন রাত একাকার। জানালার পাশে দাঁড়িয়ে থাকি, কারণ আমি জানি নদী আমাকে ভুলে যায়নি। তৃতীয় পূর্ণিমা এসে গেছে, রাত নামলো, চাঁদের আলো নদীর বুকের উপলি রেখা ফেলছে, আর দূরে কোথাও যেন কাঠের চাপ চাপ শব্দ, নৌকার চাকা ঘোরার শব্দ। এইবার আমি সাহস করে বেরিয়ে এলাম। পদ্মার ধার, একদম সেই জায়গা যেখানে দাঁড়িয়ে বলাই হারিয়েছিল। এইবার আমার মনে হলো ছায়াগুলো আগেই দাঁড়িয়ে আছে, 3টি ছায়া। এবার মুখ দেখা যাচ্ছে না, তবে একজনের ঘাড়ে আমি স্পষ্ট দেখতে পেলাম লালচে ছায়ায় আঁকা একটি নাম, আমার নিজের নাম, রফিক। হাত কাঁপতে লাগলো, গলা শুকিয়ে গেল, তবু পা ফেললাম এক ধাপ সামনে। তখন সেই ছায়াটি আমার দিকে ঘুরে দাঁড়ালো, নড়ল না, বলল না কিছু, কিন্তু তার চোখ থেকে আমার দিকে ভেসে এলো এক অনুরোধ। তুই যা পারিস আমি পারিনি, তুই যা দেখেছিস আমি শুধু অনুভব করেছিলাম, তুই এবার নাম দে। নদীর বাতাস হঠাৎ থেমে গেল, আকাশে মেঘ ঘনিয়ে এলো, আর নৌকোটা সামনে এসে থামলো। তখনই ছায়ের ঘাড়ে লেখা নামটা হালকা হয়ে মুছে যেতে লাগলো। আর আমার মনে হলো, যদি আমি পেছনে একবার তাকাই, যদি আমি একটা নাম বলি, তাহলে আমি বাঁচতে পারি। কিন্তু আমি জানি এই ডাক, এই পিছুটান, এই ছায়ার খেলা, সবকিছু শুধু আমাকে নামানোর জন্য। তাদের মুক্তি পাওয়ার জন্য আমার মুখ দরকার, আমার কণ্ঠ দরকার, আমার নাম দরকার। আর আমি যদি আজ তাদের নাম বলে দিই, কাল তারা আমার ঘাড়ে কারো নাম লিখে দেবে। তাই আমি ফিরলাম না, আমি নাম বললাম না, আমি ছায়াকে ছুঁইনি। আর তখনই পদ্মার হাওয়া থেমে গিয়ে আবার বইতে শুরু করলো। নৌকোটা ধীরে ধীরে সরে গেল দূরে। তবে যাওয়ার আগে ছায়াটি একবার মুখ তুলেছিল। এইবারও সে মুখ আমারই ছিল, তবে তার চোখ ছিল ভয়ে, যেন ও নিজেও জানে পরের পূর্ণিমায় সে আবার আসবে। তারপর অনেক বছর কেটে গেছে। আমি ফিরে এসেছিলাম শহরে, সংসার করেছিলাম, চাকরিও বদলেছি। তবু পদ্মা আমাকে ভোলেনি। প্রতি পূর্ণিমায় যখন চাঁদের আলো জানালার কাছে পড়ে, আমি অনুভব করি নদীর বুক থেকে একটা চাপা শব্দ আমার গায়ে এসে পড়ছে। মাঝে মাঝে ঘুমের মধ্যে দেখতাম একটা নৌকো স্রোতের উল্টো দিকে চলেছে, আর তার ভেতর থেকে একজন উঠে দাঁড়িয়ে বলছে, এই নামটাই ছিল শেষ। শেষ কি? কি শেষ? এক রাতে সাহস করে আমি পুরনো খাতা খুললাম। সেখানে সেই ঘটনার সময়কার নোট লিখে রেখেছিলাম। লিখেছিলাম বলাই, সেই 3টি ছায়া, আমার গলার ডাক, জানলার ছায়া, সব। কিন্তু হঠাৎ খেয়াল করলাম পৃষ্ঠার নিচে কেউ একটা লাইন লিখে রেখে গেছে। আমার লেখা নয়, অচেনা হস্তাক্ষরে লেখা।
শেষ নামটা তোর, এরপর নৌকা থামবে না। ঘামতে ঘামতে উঠে বসেছিলাম। ঘর অন্ধকার, তবু মনে হলো দরজার বাইরে কেউ হেঁটে চলেছে, পায়ের শব্দ কাদা ভাঙার মতো। আমি জানালার কাছে যেতেই আবার সেই শব্দ, চাপ 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 চাপ, নৌকার চাকা ঘোরার শব্দ, শুকনো কাঠের আওয়াজ ধীরে ধীরে ঘনিয়ে আসছে। চোখ বন্ধ করেও আমি বুঝতে পারি পদ্মার বুক এখনো জেগে আছে। নৌকা আসছে, তিনটা ছায়া আসছে, আর এবার নাম লেখা নেই ঘাড়ে, কারণ নামটা ওরা খুঁজছে। আমি জানি একটা সময় পদ্মার বুকে একটা নৌকা চলে, কিন্তু যে মুহূর্তে কেউ শেষ নামটা বলে ফেলে, নৌকা থেমে যায়। আর সেদিন থেকে সে নাম আর মুখ আলাদা থাকে না। দাদু থামলেন। তার চোখে জল জমেছিল কিনা বোঝা যাচ্ছিল না, তবে গলাটা ভারী হয়ে গিয়েছিল। তিনি বললেন, পদ্মা নাম ধরে ডাকে না, পদ্মা চুপ করে থাকে। তবে একবার যদি নাম দিয়ে ফেলে, তবে জলের নিচে মুখ আর উপরে থাকা নাম এক হয়ে যায় চিরদিনের মতো। সেই রাতে আমার আর ঘুম হয়নি। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল নদীর বুক চিরে ধীরে ধীরে এগিয়ে আসছে সেই নৌকা। পেছন থেকে আসছে অচেনা গলার ডাক, কখনো নিজের, কখনো কারো প্রিয়জনের গলা। যে নামে ভেসে আসতো, মনে হতো সেই নামটাই আমার বাঁচার জন্য দরকার। ভোরে উঠে আয়নার দিকে দাঁড়ালাম। নিজের মুখে স্পষ্ট দেখলাম না, চোখ দুটো যেন কুয়াশায় ভরা। ঠোঁট দুটো নাড়তে চাইলেও শব্দ বেরোচ্ছিল না। তখন বুঝলাম আমি হারাচ্ছি, না শরীর না মন, আমি হারাচ্ছি নিজের নাম। বলাই মাঝির কথা মনে পড়ল। শেষে শুধু একটাই সুযোগ থাকে, তোর নামটা শেষ বাঁচা। নাম মনে থাকলে জলে নামছিস না, নাম ভুলে গেলে জলে যে নাম লেখে সে তোকে নিয়ে যাবে। আমি ছুটে বেরিয়ে পড়লাম পদ্মার দিকে। দিনের আলো, বাজারের কোলাহল, আর চারপাশে হাসি, কিন্তু সবকিছু আমার কানে আসছিল না, কারণ আমার মাথার ভিতর তখন একটা যুদ্ধ চলছিল। আমার নিজের নাম আমি ধরে রাখতে পারবো কিনা সেটাই প্রশ্ন। নদীর পাড়ে পৌঁছে দেখি তিনজন দাঁড়িয়ে আছে, ছায়া, নীরব। একজন এগিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। তার গলা নেই, মুখ নেই, কিন্তু গলার কাছের ত্বকে খোদাই করে লেখা খালি জায়গা, একটা ফাঁকা খোপ, নাম লিখবার জন্য। সে হাত বাড়িয়ে দিল। তখন আমি চোখ বন্ধ করে শক্ত গলায় চিৎকার করলাম, আমার নাম রফিক, আমি হারাবো না। চোখ খুলে দেখি তারা নেই। নদীর বুক নিঃশব্দ, জলের স্রোত থেমে গেছে কয়েক মুহূর্তের জন্য, আর তারপর ধীরে ধীরে আবার বয়ে চলেছে নিজের মতো। সেই দিন থেকে আমি জানি পদ্মা নাম চুরি করতে পারে, কিন্তু কেউ যদি নিজের নাম ভুলে না যায়, তাহলে কোনো জল, কোনো ছায়া, কোনো নৌকা তাকে নিতে পারবে না। বছরের পর বছর পেরিয়ে গেছে, আমি আর পদ্মার ঘাটে যাই না। তবুও মাঝে মাঝে জানালার পাশে দাঁড়ালে মনে হয় নদীর বুক থেকে একটানা নৌকোর শব্দ আসছে, একটানা, চাপা, নিঃশব্দ। দাদু থেমে যান কিছুক্ষণ। তার চোখ এবার আমাদের কারো দিকে নিবদ্ধ নয়। উপচে পড়া আলো আর ছায়ার মাঝখানে তার চোখ। তারপর হঠাৎ বলেন, এই গল্পটা এখানেই শেষ নয়। আমরা তাকিয়ে থাকি। তিনি বলেন, তখনকার মতো আমি ফিরে এসেছিলাম, কারণ আমার নাম আমি মনে রাখতে পেরেছিলাম। তবে ওরা থেমে যায় না, ওরা অপেক্ষা করে নতুন কারো জন্য, নতুন নামের জন্য। যে ভুল করে ডাকে কে, আর সেইটাকে নিজের গলার ছায়া হারিয়ে ফেলে। আমরা চুপ, কিন্তু দাদু এবার আমাদের দিকে তাকালেন। তোমরা কখনো পদ্মার ধার দিয়ে পুনে মারাতে গেছো? আমরা মাথা নাড়ি। তিনি হালকা হেসে বললেন, যেও না। আর যদি কখনো কারো গলায় তোমার নিজের নাম শুনতে পাও, পিছনে তাকিও না, কারণ এখন নৌকার ভিতরে কেউ নেই, আর তাই এবার চালাবার জন্য কাউকে দরকার। শেষ বাক্যটা বলার পর চুলার আগুন নিভে গেল। ঘরের ভিতর একটা মুহূর্তের অন্ধকার। তারপর জানালার কাছে হালকা
টোকা ঠক ঠক। আমরা তাকালাম, কেউ নেই, তবে কাছে ভেজা হাতের ছাপ, 3 আঙ্গুলের মতো, নয়তো 3 জনের হয়তো।